মীন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। গত মাসের 11 জুন দেবগুরু বৃহস্পতি অস্ত হয়ে গেছিল। তো এবার এই জুলাই মাসের 8 তারিখে দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে উদয় হচ্ছে। মীন রাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি, সেরকম আবার কর্মের ঘরের অধিপতি হয়ে সুখের ঘরেই কিন্তু উদয় হচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, অর্থাৎ চতুর্থ ঘরে অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশিকেই দেখছে, ধনু রাশিকে। তো দেবগুরু বৃহস্পতির এই উদয় অবস্থা কিরকম প্রভাব পড়বে এই মীন রাশির উপর, এ বিষয়ে আজকে তুলে ধরবো। কোন দিক থেকে মীন রাশি বিশেষ লাভবান হতে যাচ্ছে, আবার কোন দিক থেকে সাবধানও থাকতে হবে, এবং কোন বিশেষ উপাচার করবে এই মীন রাশি এই সময়কালে, সমস্ত কিছুই তুলে ধরবো। বর্তমানে মীন রাশি 7.5 চলছে, রাশির উপর শনির অবস্থান। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু বহু ভিডিও এই মীন রাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে দেওয়া হবে। দেখবেন, যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। দেবগুরু বৃহস্পতির এই উদয় অবস্থা এবং 13 তারিখে আবার শনিও কিন্তু বক্রি হচ্ছে। শনি অবস্থান করছে মীন রাশিতে এবং নিজের রাশি, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই কিন্তু বক্রি হচ্ছে। অর্থাৎ শনির বক্রি অবস্থান আর তার আগে দেবগুরু বৃহস্পতির উদয় অবস্থা, এটা কিন্তু সত্যি কথা বলতে এই 7.5 পিরিয়ডে খুবই একটা ভালো পজিশন হতে যাচ্ছে। কারণ শনির তো পাপী গ্রহ, অবশ্যই পাপ প্রভাব দিবে। নিজের নক্ষত্রে বক্রি হয়ে যাওয়া মানে চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যাওয়া, এবং মানসিক অশান্তি, মানসিক টেনশন, এগুলো 7.5 জীবনের 7.5-তে থাকে। তো এগুলোর কিন্তু মলমের মতন কাজ করবে দেবগুরু বৃহস্পতির এই উদয় অবস্থা। কারণ কর্মের ঘরে যেরকম শনির দৃষ্টি থাকছে, সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। এবং দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, যেটা হচ্ছে কর্মের ঘর। আর দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে উদয় হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু বহু নক্ষত্র পরিবর্তন হচ্ছে বহু গ্রহের, এবং তাদের যে অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট পক্ষে মীন রাশির। যেমন শুক্র নক্ষত্র পরিবর্তন করছে, রোহিণী নক্ষত্রে চলে আসবে। রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রমান নক্ষত্র, অধিপতি দেবতা ব্রহ্মদেব। শুক্র অবস্থান করছে হচ্ছে 3য় ঘরে। শুক্রেরও এই জুলাই মাসে আবার রাশি পরিবর্তন হবে, তখন দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। দুই গুরুর অবস্থান হতে যাচ্ছে আগামী দিনে যথেষ্ট ভালো অবস্থান। এবং দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে উদয় হচ্ছে, সেই মুহূর্তে সূর্যও একটা ভালো অবস্থায় রয়েছে। সূর্যও কিন্তু পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। মীন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে 6ষ্ঠ ঘরের অধিপতি, সুখের ঘরে অবস্থান করেছে। সূর্য যদি এখানটাতে একা অবস্থান করতো, তাহলে নয় ঋণ টিন এগুলা ঝামেলা হতো, বাড়িতে একটা অসুখ বিসুখ এগুলো একটা প্রবলেম থাকতো। কিন্তু সূর্য তো দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর অধিপতি দেবতা হচ্ছে অদিতি। অদিতি হচ্ছে কে? সূর্যদেবের মাতা। আর এই নক্ষত্রের যে সিম্বল, সেটা হচ্ছে ধনুষবাণ। তো ধনুষবাণ আমাদের পরম প্রেমময় প্রভু শ্রী রামচন্দ্রের কাঁধেই ছিল। তো এই ধনুষবাণ থেকে যেরকম একাগ্রতা উঠে আসছে, সেরকম শালীনতা উঠে আসছে, ভদ্রতা উঠে আসছে, ধৈর্য জিনিসটা উঠে আসছে। তাহলে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের যে জুতি, তার মিলিত দৃষ্টি কর্মের ঘরে পড়ছে। অর্থাৎ ধৈর্য ধরে কর্ম করলে এই সময়কালে লক্ষ্যভেদ নিশ্চিত। যে কোনো সরকারি কাজের জন্য যারা চেষ্টা করছেন, বা বেসরকারি কাজের জন্য যারা চেষ্টা করছেন, বা যাদের কাগজপত্র বিগত দিনে আটকে গেছিল, বা যারা উচ্চশিক্ষা, কারণ চতুর্থ ঘর থেকে তো উচ্চশিক্ষাও দেখায়, কলেজের শিক্ষা। তো এই সমস্ত ক্ষেত্রে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। রাজনীতিতে বিশেষ কূটনীতিবিদ হয়ে যাবে এই সময়কালে, নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে, সমাজের দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সমস্ত দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। এবং এই সময়কালে আবার বুধও নক্ষত্র পরিবর্তন করেছে, অশ্লেষাতে চলে এসছে। বুধ পঞ্চম ঘরে অবস্থান করছে, দৃষ্টি পড়ছে লাভের ঘরে। অশ্লেষা নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি, যে একটা জেদি নক্ষত্র, নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হয় সেটা খুব ভালো মতন করে জানে অশ্লেষা নক্ষত্র। তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় অশ্লেষা নক্ষত্র। এবং রাশির অধিপতি বুধ এই নিজের নক্ষত্রেই অবস্থান করছে পঞ্চম ঘরে, এবং নিজের নক্ষত্রেই আবার বক্রি হয়ে যাবে। যথেষ্ট ভালো অবস্থান। চারিদিক থেকে এখন বলতে গেলে যে কর্মগুলো হচ্ছিল না বিগত দিনে, দেবগুরু বৃহস্পতির এই অস্ত অবস্থায় সেই কাজগুলো এখন হবে।
মঙ্গল নক্ষত্র পরিবর্তন করেছে জুন মাসের 30 তারিখে, প্রবেশ করেছে শনি বলছি শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে, এবং কেতু এই জুলাই মাসের 20 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে এই শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। মঙ্গল এই মাসের শেষের দিকে রাশি পরিবর্তন করবে। মঙ্গল কারক গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করছে, প্রবল শত্রু অন্তর্যোগ তৈরি করেছে। এবং দেবগুরু বৃহস্পতির এই যে উদয় অবস্থা, এখন বর্তমানে গ্রহদের যথেষ্ট ভালো অবস্থান এই মীন রাশির ক্ষেত্রে। 7.5 চলছে, তার মধ্যেও গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান মীন রাশির। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘরে। শিক্ষা দীক্ষার দিকে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো গবেষণার সাথে যুক্ত রয়েছেন, মহাকাশ এর উপর যারা গবেষণা করছেন, যারা সফটওয়্যার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, সঞ্চার বিভাগের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে উদয় হচ্ছে। দেবগুরু বৃহস্পতির যেরকম শুভ পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, সেরকম আবার দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে রাহুর উপর। রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে, এবং রাহুও এই সময়কালে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। তো নক্ষত্রগত অবস্থান, নক্ষত্রগত একটা পরিবর্তন এই সময়কালে রাহুর সাথে হয়েছে, নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে, বিদেশ জিনিসটাকে বুঝাচ্ছে। তো কর্মসূত্রে বা শিক্ষার সূত্রে বিদেশ যাত্রা এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের এই সময় যাত্রা হবে। যারা নিজের কর্মকে প্রসারিত করার জন্য বিদেশ যাত্রা করবেন, তাদের জন্য যথেষ্ট ভালো। বা বিদেশে কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, সেই সমস্ত ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্যও যথেষ্ট ভালো। যারা রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও ব্যবসা বাণিজ্য নিজের কাজকর্ম যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। আবার যারা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে নিজের দেশের মাটিতে কাজকর্ম করছেন, তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। মোট কথা দেবগুরু বৃহস্পতির এই উদয় অবস্থা অনেক দিক থেকে ভালো সময় নিয়ে আসতে যাচ্ছে এই মীন রাশির। অনেক কাজ যেগুলো বিগত দিনে থেমে গেছিল, সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে হবে। এবং আগস্ট মাসের আবার 13 তারিখে এই দেবগুরু বৃহস্পতি চলে আসবে, আবার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। তখনও তো দেবগুরু বৃহস্পতির এই কর্মের ঘরে দৃষ্টি থাকবে। খুবই ভালো সময় হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। কাজের প্রতি যেরকম দায়িত্ব বাড়বে, সেরকম একটা বিশ্বস্ততা জিনিসটা চলে আসবে, বিশ্বাসের জায়গাটা উঠে চলে আসবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি এই কর্মের ঘরে পড়ার জন্য। যারা বড় বড় পোস্টের কাজের চেষ্টা করছেন, যেরকম আইপিএস হোক বা আইএএস হোক, বড় বড় সরকারি পোস্টের কাজের জন্য যারা এক্সামের জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো সময়। বড় বড় অথরিটি পোস্টের কাজ, এবং এই সময়কালে আবার সরকারের থেকে পুরস্কার প্রাপ্তির প্রবল ভালো সময় এই দেবগুরু বৃহস্পতির এই কর্মের ঘরে দৃষ্টি পড়ার দরুন। যারা সমাজে ভালো ভালো কাজ করেছেন, তাদের পুরস্কার পাওয়ার সময় এই সময়কালে সরকারের দিক থেকে এই মীন রাশির। আবার দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে। চতুর্থ ঘরটা হচ্ছে কি আমাদের সুখের ঘর, বাড়ি ঘর, সয় সম্পত্তি। তো বাড়িঘর নির্মাণের কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় দেবগুরু বৃহস্পতির অবস্থান। যারা বহুদিন ধরে জায়গা জমি খুঁজছিলেন, ভালো জায়গায় ভালো পরিবেশে বাড়ি করবেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময় এই দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ। এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব দুই গুরুই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে আচার্যর ভূমিকা পালন করে, অর্থাৎ এদের দৃষ্টিতে থাকে অমৃত ধারা। দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি, এই 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, নবম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে। এই যে 3টি দৃষ্টি, এই 3টি দৃষ্টি খুবই মূল্যবান দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে নবম দৃষ্টি। নবম দৃষ্টির উপর বিশেষ কৃপা থাকে। তো এই সময়কালে নবম দৃষ্টিটা পড়ছে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘর থেকে তো অনেক কিছু বুঝায়। দ্বাদশ ঘর থেকে যেরকম আধ্যাত্মিক জিনিসটাকে বুঝায়, সেরকম তীর্থস্থান ভ্রমণ জিনিসটাকে বুঝায়, সেই রকম বুঝায় সোশ্যাল কাজ, সমাজের জন্য কাজ। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এই জিনিসগুলো বুঝায়, পর উপকারিতা, মায়া মমতা, এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের আলো, এবং দেবগুরু বৃহস্পতির এই জ্ঞানের আলোর দ্বারাই কিন্তু অজ্ঞানতার অন্ধকার দূর হয়। তো দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান, এবং এখানটাতে
কালপুরুষ চক্রে আবার এই ঘরটাই কর্কট রাশি পড়ে যায়, তাহলে এখানটাতেও একটা স্থান বলি হয়ে যাচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই উদয় অবস্থা অনেক দিক থেকে ভালো জিনিস হতে যাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে। এই সময়কালে মীন রাশির মধ্যে এই জিনিসটাও লক্ষণীয় হবে যে সরকারি বড় বড় লোকেদের সাথে উঠা বসা যথেষ্ট তৈরি হবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে নিজের মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে ধনু রাশির উপর, রাশির অধিপতি হয়ে। তো দশম ঘর থেকে কিন্তু এই জিনিসগুলো বিচার করা হয়, সরকারি বড় বড় লোকেদের বিচার কিন্তু এই ঘর থেকে করা হয়। অর্থাৎ এই সময়কালে সরকারি বড় বড় লোকেদের দ্বারা নিজের কাজও কিন্তু হাসিল হবে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বড় বড় টেন্ডারের আশায় টেন্ডারের সাথে যুক্ত রয়েছেন, যারা প্রমোটারির কাজগুলো করছেন, জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা সরকারকেই মাল সাপ্লাই দিচ্ছেন, এই সমস্ত কাজ যথেষ্ট এই সময়কালে ভালো হবে এই মীন রাশির। তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ, বেতন বৃদ্ধির যোগ, তার সাথে পরিবর্তনের যোগও কিন্তু আসছে। যে যেখানটাতে পরিবর্তন হবে সেটা কিন্তু মন চাই নিজের পছন্দ মতন জায়গাতেই ট্রান্সফার হবে, এবং সেখানটাতেও কিন্তু একটা ভালো উন্নতির যোগ বুঝাচ্ছে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির উদয় অবস্থা মীন রাশির ক্ষেত্রে। তো যাই হোক, মীন রাশির সাড়ে সাতি চলছে, মানসিক অশান্তি এগুলো সবারই থাকে। মীন রাশির তো শুধু আজকে সাড়ে সাতি আসেনি, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই সাড়ে সাতি আসবে। প্রত্যেকটা রাশিকে সাড়ে সাতির সেই 7.5 বছর সেই চক্রের মধ্যে আসতেই হবে। তো এটা মীন রাশির নতুন না যে মীন রাশির ক্ষেত্রে এসেছে, মীন রাশির ক্ষেত্রেই মানসিক অশান্তি, টেনশন এগুলো থাকবে সেটাও না, প্রত্যেকটা রাশির জীবনে এসেছে। তো যাই হোক, এই সাড়ে সাতির মধ্যে দেবগুরু বৃহস্পতির যে একটা উদয় অবস্থা এবং কয়েকদিন পরে আবার শনির বক্রী অবস্থান রাশির উপরে, তো এই সময়টা কিন্তু অনেকটা পরিবর্তন হতে যাচ্ছে মীন রাশির জীবনে, যেটা কিন্তু ভালোর দিকেই কিন্তু একটা ভালো শুভ ইঙ্গিত এই সময়কালে পাওয়া যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। তো এই সময়কালে মীন রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়েরই আশীর্বাদ নিয়ে কাজ করবেন, তাহলে বিশেষ সফলতা পাবে এই মীন রাশি এই সময়কালে। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এবং যে মন্দিরে ভোগ রান্না হয় সেই মন্দিরে মিষ্টি কুমড়ার মতন যিনি বস্তু দান করবেন, তাতেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে অনেক কথা আলোচনা করলাম। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আগামী দিনে বহু ভিডিও আপলোড দেওয়া হবে মীন রাশি সম্পর্কে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ।